108 শিব মন্দির, মানে মহাপ্রভুর বিশ্রাম স্থানে এসে আমার মানে আমি ঘুরতে পারছি বা তার বিশ্রাম স্থানে আসতে পেরেছি, এর মতো সৌভাগ্যের আর কিছু আছে বলে তো আমার মনে হয়েছে। মানে গঙ্গা বক্ষে বলতে পারো, কালনাঘাটের উপরে শ্রী মায়ের মন্দির, আরো ছোট ছোট কতগুলো মন্দির আমরা দেখতে পাচ্ছি। দেখো বন্ধুরা, তো এখন আমি কালনাঘাটে চলে এসেছি, শান্তিপুরের কালনাঘাট। হ্যালো বন্ধুরা, সকলকে অনেক ভালোবাসা নতুন একটা ব্লগে। তো দেখো, আজকে আমি চলে এসেছি বর্ধমানের প্রাচীন মন্দিরের শহর বলা হয় এই কালনা শহরকে। তো আজকে আমি 108 শিব মন্দির ভ্রমণ করব, আর সঙ্গে সঙ্গে তৎসহ আরও যদি কিছু মন্দির থাকে সেইগুলো তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চলো কথা না বলে শুরু করছি আজকের ব্লগ, মন্দিরের শহর কালনা ভ্রমণ। দেখো, আমি চলে এসেছি তোমার এই কালনাঘাটের বাইরে, যেখানে বিভিন্ন এই অটোগুলো দাঁড়িয়ে থাকে। তো আমি কালনাঘাট থেকে একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। তো এই দাদারা তোমার কালনাঘাটে টোটো অটো পেয়ে যাবে অ্যাভেলেবেল। তুমি এখান থেকে রিজার্ভ করে নেবে। এখানে 10টা প্লেস আছে, 10-12টা প্লেস। তো তার মধ্যে তুমি যেগুলো চাইবে সেগুলো তাদের সঙ্গে কথা বলে নেবে, সেইভাবে তারা টাকা নেবে। তো আমার কাছে খুব কম পয়সায় নিয়েছে, আমাকে 10টা প্লেস তারা দেখাবে। তো চলো, আমি মন্দিরের শহর কালনা আজকে ভ্রমণ করব, আর এই মন্দিরের 10টা মন্দিরে যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করব। চলো আজকের ব্লগের সঙ্গে জুড়ে থাকো। কথা না বলে শুরু করছি আজকের ব্লগ, প্রাচীন মন্দিরের শহর কালনা ভ্রমণ। আমি এখন চলে এসেছি কালনা ঘাটের একদম খুব কাছেই ভবার ভবানী মন্দির, যেটাকে অনেকে ভবা পাগলার মন্দির বলে থাকেন। তো চলো আমরা ধীরে ধীরে এই ভবা পাগলার মন্দির তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রবেশ করে গেছি এই ভবা পাগলার মন্দির। তো এই হচ্ছে ভবা পাগলার মেইন অফিস, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে ভবা পাগলার মন্দির, দেখতেই পাচ্ছ। আর এখানে বেশ ঠান্ডা একটা ফিল হচ্ছে, কিন্তু বেশ সুন্দর লাগছে। দেখো, জবা ভবা পূজা করে নিত্য মাকে সবার আগে, এইখানেই ওনার বাড়ি ছিল, আর উনি কিন্তু এই মায়ের আরাধনা করতেন। এই দেখো, মাকে দেখতে পাচ্ছি। দেখো, এই হচ্ছে শৈলেশ্বর শিব অমর ধামে। লিখেছেন, আমি বেদ, আমি বেদান্ত, আমি অনন্তের অনন্ত। ভবা ভবার সমাধি মন্দির, ভবা পাগলার সমাধি মন্দির এটা হচ্ছে। এ জনমের মতো ভবা ঘুমিয়ে গেল। কালনাঘাটের একদম খুব কাছেই রয়েছে এই ভবা পাগলার সমাধি মন্দির। এখন আমি চলে এসেছি কালনাতে মহাপ্রভু যে জায়গায় বিশ্রাম নিতেন, তেঁতুল গাছের তলায়। সেই বিখ্যাত তেঁতুল গাছটি আমি তোমাদের দেখো, চলো আমি তোমাদের এই তেঁতুল গাছের মন্দিরে প্রবেশ করে, যেটা আর কি বাঁধানো চাতাল মতো রয়েছে, সেইটা দেখাচ্ছি। দেখো, তেঁতুলতলার মন্দিরটি নির্মিত, লেখা রয়েছে মহাপ্রভুর বিশ্রাম স্থান অমলিতলা, মানে তেঁতুলতলা, যেটাকে বলা হচ্ছে শ্রীপাঠ অম্বিকা। দেখো, দুজন পাশে দেখতে পাচ্ছি। তো একটুখানি ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে মহাপ্রভুর সেই বিশ্রাম স্থান, যেখানে মহাপ্রভু স্বয়ং বিশ্রাম নিতেন। কি বলবো, এখানে এসে না সত্যি কথাই যে পুরো গা, এত গরমের মধ্যে এসছি কিন্তু গা পুরো, শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে, জুড়িয়ে গেছে। আর চারপাশে কিন্তু সেই মহাপ্রভুর এবং তার শিষ্যদের বিভিন্ন
চিত্র তুমি দেখতে পাবে। আর তেঁতুল গাছটাকে একবার দেখো, জাস্ট কি সুন্দর, আর গাছটা সত্যিই খুব ঠান্ডা। দেখো, দেখো পুরো মহাপ্রভুর জীবনের কর্মকাণ্ড কিন্তু প্রাচীরের গায়ে দেখা যাচ্ছে সব। এই হচ্ছে মহাপ্রভুর বিশ্রাম স্থান। ওহ, কি দারুণ! আর এত গরমে এসছি তবুও শরীর পুরো জুড়িয়ে ঠান্ডা হয়ে গেছে বলতে পারি। দেখো, মানে মহাপ্রভুর বিশ্রাম স্থানে এসে আমার মানে আমি ঘুরতে পারছি বা তাকে তার বিশ্রাম স্থানে আসতে পেরেছি, এর মতো সৌভাগ্যের আর কিছু আছে বলে তো আমার মনে হয় না। দেখো, এই হচ্ছে তেঁতুল গাছ। এই জায়গাটায় কিন্তু দেখা যাচ্ছে, এই যে ভিতরটায় তোমাদের দেখানোর চেষ্টা করছি খুলে, এই যে মহাপ্রভুর চরণের ছাপ এখনো রয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে এখানে মহাপ্রভুর চরণের ছাপ রয়েছে। আর এই জায়গায় এসে আমার জীবন ধন্য হয়ে গেছে বলতে পারি। মহাপ্রভুর চরণের সেই ছাপ এখনো রয়েছে। তো এখন আমি চলে এসেছি কালনার সেই বিখ্যাত ১০৮ শিব মন্দিরে। তো ১০৮ শিব মন্দিরের ভেতরটা আমি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেবে না? God. চলো, এরা চলো ধীরে ধীরে প্রবেশ করছি ১০৮ শিব মন্দিরে। দেখো, এই হচ্ছে ১০৮ শিব মন্দির। চলো আমরা ধীরে ধীরে ১০৮ শিব মন্দিরে প্রবেশ করার চেষ্টা করব। এই যে, এই দেখো প্রত্যেকটা এসে কিন্তু ১০৮টা শিবকে তুমি দেখতে পাবে। দেখো, ১০৮ শিব মন্দির। তো দেখো, সব তো দেখানো সম্ভব নয়, যতগুলো সম্ভব আমি তোমাদের দেখিয়ে দেবো। এখানে ওইখানে রয়েছে ৩৪টা, বাদ বাকি কিন্তু এই সাইডে রয়েছে ১০৮টা শিব মন্দির, দেখতেই পাচ্ছ। সবগুলো কুঠুরিই কিন্তু দেবাদিদেব রয়েছেন, এই যে সব কুঠুরিতে। চলো, তার উল্টো দিকে ১০৮টি শিব মন্দিরের উল্টো দিকেই রয়েছে কালনার রাজবাড়ি। দেখো, এ হচ্ছে কালনার সেই বিখ্যাত রাজবাড়ি। এইখানেও কিন্তু এখন ক্যামেরা টোটাল বন্ধ আছে, মানে ভেতরটা। আমি জানি না ভেতরে কি বিষয় আছে, অনেককে দেখেছি আমি কিন্তু ক্যামেরা করতে। এখানে পারমিশন নেওয়ারও কোনো ব্যবস্থা নেই যে তুমি নিয়ে করতে পারবে। এই রাজবাড়িতে ভেতরেও ক্যামেরা অ্যালাউ নেই। তো রিজন জানায়নি কিছু, ওনারা বলেছেন সমস্যা আছে, এই জন্য কোনো ক্যামেরা অ্যালাউ হচ্ছে না। তো জানি না ভেতরে কি আছে, নর্মালি তুমি দেখো, এই হচ্ছে সেই বিখ্যাত পাতাল গঙ্গা। তো এখানে একজন প্রভুকে পেয়ে গেছি। তো এই পাতাল গঙ্গা সম্পর্কে বিষয়টা কি আছে, তার সম্পর্কে কিছু তথ্য উনি আমাদের পরিবেশন করবেন। আচ্ছা প্রভু, হরে কৃষ্ণ। বলছি পাতাল গঙ্গাটা কি জিনিস, একটু যদি বুঝিয়ে দেন। পাতাল গঙ্গাটা হচ্ছে ওই ভগবান দাস বাবাজি যিনি এই মন্দিরের আর কি প্রতিষ্ঠা করেছিলেন, যিনি আর কি আচ্ছা আচ্ছা। বৈষ্ণব সাধক ছিলেন। এবার উনি যখন মা গঙ্গা কাছে যেতে পারছিলেন না, তখন মা গঙ্গাকে আর কি ভগবান দাস বাবাজি বলেন যে আমি কি করব, আমি এখন গঙ্গায় যেতে পারছি না মা, আমার তখন কি করতে পারি। তখন মা ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য মাটি থেকে ভেদ হয়ে বেরিয়ে আসে। যেহেতু পাতাল থেকে ভেদ হয়ে বেরিয়ে এসেছিলেন মা গঙ্গা, সেই জন্য পাতাল গঙ্গা। উনি এই আর কি এই পাতাল গঙ্গায় স্নান করতেন, কিন্তু জল তুলে নিয়ে এসে, যেহেতু মা দেবী, ওই জন্য উনি আর কি এই পাতাল গঙ্গায় নেমে চান। এই দেখেন পাতাল গঙ্গা সম্পর্কে বিস্তৃত তথ্য দিয়ে দিয়ে দিয়েছেন। এই যে
হ্যাঁ, হ্যাঁ, মন্দিরে এসে ভগবানের প্রসাদও কিন্তু আমাকে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, জয়নিতা দিন, অল্প দিন। দেখো, এই হচ্ছে সেই গোপালজির মন্দির। আর টোটালটাই কিন্তু পোড়ামাটির অলঙ্করণে নির্মিত এই মন্দির। চলো ভেতরে গিয়ে আমি তোমাদের মন্দিরটা দেখানোর চেষ্টা করব। এই যে গেট খুলে নিয়েছি। দেখো, টোটালটা হচ্ছে পোড়ামাটির অলঙ্করণে এই গোপালজির মন্দির নির্মাণ করা হয়েছে। এখানেও বেশ সুশীতল বা ঠান্ডা মনে হচ্ছে। এই দেখো, টোটালটাই হচ্ছে কিন্তু পোড়ামাটির অলঙ্করণে তৈরি, দেখতেই পাচ্ছ। দেখো, এই হচ্ছে কালনার সেই বিখ্যাত সিদ্ধেশ্বরী মায়ের কালীবাড়ি, সিদ্ধেশ্বরী কালীবাড়ি। তো চলো ভেতরটা আমরা তোমাদের দেখানোর চেষ্টা করব। ধীরে ধীরে প্রবেশ করছি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। এই যে, এই হচ্ছে সেই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। দেখো, খুব সুন্দর লাগছে মন্দিরটা। আর তার চারপাশেও কিন্তু আরো ছোট ছোট কতগুলো মন্দির আমরা দেখতে পাচ্ছি। দেখো, আর এই হচ্ছে বলির যূপকাষ্ঠ, যেখানে হয়তো পুজোতে বলি টলি দেওয়া হয়, কিন্তু এই সম্পর্কে কোনো তথ্য এখানে লেখা নেই। তো কিন্তু যূপকাষ্ঠটা রয়েছে, সেটা দেখতে পাচ্ছ। এই যে, কালনা হচ্ছে মন্দিরের শহর। বিষ্ণুপুরে যেমন একাধিক মন্দির রয়েছে, বাঁকুড়া বিষ্ণুপুরে এখানেও কিন্তু অনেক মন্দির দর্শন করা যায়। কিন্তু এখন সমস্যাটা যেটা হচ্ছে, সব মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ করছে না, দেখতে পেলাম। দেখো, এবার চলে এসেছি অনন্ত বাসুদেব মন্দির। তো চলো ধীরে ধীরে এই মন্দিরে প্রবেশ করছি। দেখো, জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে, হ্যাঁ। এই হচ্ছে সেই অনন্ত বাসুদেব মন্দির। খুব সুন্দর জায়গা মনে হচ্ছে, অনেকটাই ভালো লাগছে এখানে এসে। আর মন্দিরটাও কিন্তু খুব সুন্দর কারুকার্যময় মন্দির। পোড়ামাটির মন্দির বলতে পারো যেটাকে, হয়তো রিসেন্ট রং করা হয়েছে বোঝা যাচ্ছে। খুব সুন্দর জায়গা। দেখো, অনন্ত বাসুদেব মন্দির। তোমরা যারা আসবে, একটু বিকেল বা সকালের দিকে আসবে, তাহলে কিন্তু মন্দিরের ভিতরটা পুরো দর্শন করতে পারবে। দেখো, এই সেই অনন্ত বাসুদেব মন্দির। আর এই মন্দিরটা কিন্তু কালনার খুব বিখ্যাত মন্দির, বোঝাই যাচ্ছে। বুঝতেই পারছো, খুব সুন্দর মন্দির। আর টোটালটাই কিন্তু পোড়ামাটির অলঙ্করণে নির্মিত হচ্ছে এই কালনার এই বাসুদেব মন্দির। দেখো চারপাশটা। দেখো, এখন চলে এসেছি মহিষমর্দিনীর মন্দির। তো এখানে প্রতি শ্রাবণে কিন্তু ধুমধাম করে পুজো হয়। চলো মহিষমর্দিনীর সেই মন্দিরের ভেতরটা তোমাদের দেখানোর চেষ্টা করব। আগামী 12ই শ্রাবণ, 1433। এই যে দেখো, মহিষমর্দিনী মায়ের কাঠামো তৈরি হয়েছে। তোমরা যারা কালনা ভ্রমণ করতে আসবে, তারা অবশ্যই মহিষমর্দিনী মায়ের মন্দিরে আসবে। আর 12ই শ্রাবণ আসলে তো ধুমধাম করে মায়ের মেলা হয়, সেটাও দেখতে পাবে। দেখো, এ হচ্ছে কালনার মহিষমর্দিনী ঘাটের মহিষমর্দিনীর মন্দির, একদম ঘাটের ওপরেই রয়েছে। আর হচ্ছে কালনা ঘাট, দেখো লোকজন সব স্নান করছে। এই যে মন্দিরটাও রয়েছে। এটা হচ্ছে তোমার সেই ঘাটে আসার রাস্তা। আর পাশেই কিন্তু একটা পার্ক মতো রয়েছে, কালনা ঘাটের একদম উপরেই। এখানেও একটা মন্দির মতো রয়েছে, দেখতে পাচ্ছ, গ্রহরাজ মন্দির। তো পুরো একটা পার্ক মতো রয়েছে এই কালনা ঘাটের উপরে। আর এখান থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে, মাইন্ড ব্লোয়িং বলতে পারো, খুব সুন্দর।
দেখো একটা আইল্যান্ড মতো বলছো, পুরো পার্কের মতো রয়েছে। আর খুব সুন্দর, একদম গঙ্গার ভিউজ দেখার জন্য বেশ ভালো। দেখো খুবই সুন্দর করে এখানে কিন্তু বাঁধিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে বেশ দারুণভাবে কিন্তু তুমি সাইট সিনগুলো দেখতে পারো, মানে গঙ্গাকে ফিল করতে পারো। দেখো কিন্তু খুব সুন্দর লাগছে, ও দারুণ দারুণ দারুণ। বসারও সুন্দর জায়গা রয়েছে দেখতে পাচ্ছ, আর বেশ ভালো লাগছে এই জায়গাটা। দেখো সামনেই নৌকা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ওই যে। আর এরপর চর পড়ে কিন্তু চাষবাস হচ্ছে। দেখো ওই পারটাই হচ্ছে তোমার শান্তিপুর। আর এই জায়গাটা বেশ সুন্দর, বিকেল বেলায় আশা করি খুব ভালো লাগবে এই জায়গাটাকে। বিকেল বেলা খুবই সুন্দর লাগবে, বোঝাই যাচ্ছে। এক কথায় অসাধারণ সুন্দর জায়গা। উফ, এই যে জায়গাটা কত সুন্দর লাগছে, অসাধারণ জায়গা, খুবই সুন্দর জায়গা, একদম নদীর ওপরেই রয়েছে, মানে গঙ্গা বক্ষে বলতে পারো, কালনাঘাটের উপরেই। খুব সুন্দর জায়গা, সুন্দর জায়গা দেখতেই পাচ্ছ। আর সুন্দর শান্ত পরিবেশ, শ্যাম সুন্দর টেম্পল, নিত্যানন্দ ম্যারেজ প্লেস। দেখো লেখাই আছে নিত্যানন্দ ম্যারেজ প্লেস। এটা একটু স্পষ্ট করে তোমরা দেখে নিতে পারো চাইলে। চলো আমি তোমাদের মন্দিরটা দেখানোর চেষ্টা করব। দেখো এখন এই সময় এসছি, এখন কিন্তু বেশিরভাগ মন্দিরগুলোই বন্ধ আছে। তবু যতটা বাইরে থেকে দেখানো সম্ভব আমি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। লোকজনও তেমন কিন্তু দেখা যাচ্ছে না। দেখো এই হচ্ছে সেই কুল গাছ। আমরা তার ভেতরে ঢোকার চেষ্টা করব, মানে যে বিল্ডিংটা কুল গাছকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। দেখো এই যে ধীরে ধীরে ভেতরে চলে এসেছি আমি। এই যে দেখো, এই কুল গাছকে সুন্দর সংরক্ষণ করে রাখা হয়েছে এখনো পর্যন্ত। দেখো এই হচ্ছে সেই নিত্যানন্দ প্রভুর বিবাহস্থল, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর সেই বিবাহস্থল। আর এই হচ্ছে কুল গাছ, যে কুল গাছের তলায় তাদের বিয়ে হয়েছিল, দেখতেই পাচ্ছ। এখনো কিন্তু কুল গাছটিকে দেখো সংরক্ষণ করে রাখা হয়েছে, বিবাহস্থল। দেখো এবার চলে এসেছি মহাপ্রভুর মন্দির ঝলক দর্শন। কিন্তু এটা ভেতর থেকে কোনোভাবেই দেখানো যাবে না, কারণ এখানে মোবাইল নিয়ে প্রবেশ কিন্তু নিষিদ্ধ আছে। তো নইলে আমি তোমাদের ভেতরটা ঢুকে দেখানোর চেষ্টা করতাম। তোমরা যারা কালনাতে আসবে অবশ্যই কিন্তু এই মহাপ্রভুর ঝলক দর্শন করবে, কারণ এখানে ছবি তোলা পুরো নিষেধ, দেখতেই পাচ্ছ। ভেতরেও সুন্দর করে লিখে দিয়েছে ছবি তোলা নিষেধ, তা এখানেও লেখা আছে। তো যারা আসবে তারা অবশ্যই এই মহাপ্রভুর ঝলক দর্শন করবে। দেখো খুব সুন্দর জায়গা। আর দর্শনীয় স্থান কালনার আরেকটা অন্যতম জায়গা হচ্ছে এই মহাপ্রভুর ঝলক দর্শনের জায়গা। যারা আসবে তারা অবশ্যই মহাপ্রভুর ঝলক দর্শন করে যায়। দেখো যারা এই কালনার দর্শনীয় স্থানগুলো, 10টা বা 12টা দর্শনীয় স্থান রয়েছে, যারা কালনাতে ভিজিট করতে চাও, এই ভক্তি বা মন্দিরের শহর কালনাকে দেখতে চাও, তো তারা কিন্তু আমি যে দাদার অটো করে ঘুরেছি তার অটো করে চাইলেও, যে অটোওয়ালা দাদা, তো দাদার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং দাদা নিজের মুখেই নাম্বার বলে দিচ্ছে। তোমরা যারা কালনা শহর ঘুরবে, মন্দিরগুলো ঘুরতে চাও, এই দাদার সাথে কন্ট্যাক্ট করে ঘুরতে পারো। দাদা আপনার নাম্বারটা বলে দিন। 8670234917। আচ্ছা, যারা আসবে তাদের কম পয়সায় ঘুরিয়ে দেবা, তাই তো? হ্যাঁ, কম পয়সায় ঘুরিয়ে দেবো। আচ্ছা, যারা আসবে তারা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, খুব কম পয়সা তোমাদের ঘুরিয়ে দেবে। আর দেখো এখানে অটো স্ট্যান্ডটা রয়েছে, অটো এসব আমাদেরই সব স্ট্যান্ড। এখান থেকে চাইলে যে কাউকে তুমি রিজার্ভ করে কথাবার্তা বলে তাদের সঙ্গে যেতে পারো, আর খুব কম পয়সায় বাজেট ফ্রেন্ডলি ঘুরতে পারো পুরো কালনা মন্দিরের শহর। অনেক দর্শনীয় স্থান রয়েছে, খুব ভালো জায়গা। দেখো বন্ধুরা, তো আমি আবার চলে এসেছি এই যে কালনা টোটো স্ট্যান্ড, দেখতেই পাচ্ছ। তো মন্দিরের শহর কালনা,
প্রায় 10টা দর্শনীয় স্থান আমি তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করেছি। তো কিছু কিছু জায়গায় ঢুকতে পারিনি, তো বাইরে থেকে সেগুলো দেখানোর চেষ্টা করেছি। তো যারা আসবে তারা অবশ্যই এখান থেকে অটো টোটো রিজার্ভ করে কালনা মন্দিরেশ্বর ঘুরতে পারো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে পরবর্তী ব্লগ দেখার জন্য। ওকে, টাটা বাই, দেখা হবে নতুন কোনো ব্লগে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে।